চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সকল প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি। আজ আমরা অলরেডি চলে এসেছি সিডিপির এমসিকিউ প্র্যাকটিস সেট 5th অর্থাৎ 5 নম্বর সেট নিয়ে। এর আগে আমরা অলরেডি 4টে সেট আলোচনা করে ফেলেছি, যে আলোচনাতে বাংলা ইংরাজি দুটো ভার্সানেই প্রশ্ন এবং অপশান থাকছে, এবং কোন অপশান কেন ঠিক হচ্ছে, কী কারণে হচ্ছে, বাকিগুলো কেন হচ্ছে না, সব কিছুই বিস্তারিত আলোচনা হচ্ছে। অর্থাৎ আলোচনা করার সময় আমরা বলতে পারি একরকম থিওরিও আলোচনা হয়ে যাচ্ছে। তো এই ক্লাস অবশ্যই তোমাদের উপকারে আসবে। মন দিয়ে পুরো ক্লাস শুনবে, কোনো রকমভাবে স্কিপ করে যেও না। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেটের আপডেটের নোটিফিকেশান পেতে। চলো আমরা আজকে শুরু করে দিই সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 5। প্রথম প্রশ্ন, একটি ড্যাশ শ্রেণীকক্ষে বাস্তব জগতের সমস্যা সম্পর্কিত জটিল প্রকল্পে কাজ করার সময় শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের দক্ষতা অর্জন করে। ইন এ ড্যাশ ক্লাসরুম, teacher and students learn from each other's skills while working on complex projects related to real world problem. তাহলে সেই শ্রেণীকক্ষটা কী ধরনের শ্রেণীকক্ষ? শিক্ষক কেন্দ্রিক, সামাজিক গঠনবাদী, ঐতিহ্যগত গঠনবাদী। অপশান ইংলিশে টিচার সেন্টার্ড, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, ট্র্যাডিশনাল কনস্ট্রাকটিভিস্ট। একটু অপশানটা ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। কারণ কি? কারণ হলো প্রথম যে অপশান আছে এতে টিচার সেন্টার, সেটা কখনোই নয়, কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থায় বারে বারে বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা হবে লার্নার সেন্টার, অর্থাৎ ওখানে লার্নারই অর্থাৎ শিক্ষার্থী হচ্ছে প্রধান ভূমিকা পালন করবে। তৃতীয় অপশানটাতে বলা হয়েছে ট্র্যাডিশনাল, অপশান সি, ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত। ট্র্যাডিশনাল চিরাচরিত পথ প্রথা অনুযায়ী কী ছিল না, সেটা কিন্তু ছিল সেই টিচার সেন্টার, অর্থাৎ শিক্ষক মহাশয় সেখানে শুধুমাত্র লেকচার দিয়ে যেতেন, শিক্ষার্থীরা শ্রোতার ভূমিকা পালন করতেন এবং জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি হতো তাদের। আচ্ছা, চতুর্থ অপশানটা আমাদের একটু ভাবাতে পারে যে কনস্ট্রাকটিভিস্ট, কিন্তু চতুর্থ অপশানের থেকে আরও অ্যাপ্রোপ্রিয়েট অপশান হচ্ছে অপশান বি, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। দেখো প্রশ্নে কিন্তু বলা আছে বাস্তব জগতের সমস্যা সম্পর্কিত জটিল প্রকল্পে কাজ করছে, অর্থাৎ বাস্তব জগতের জটিল সমস্যা সম্পর্কিত যদি জটিল প্রকল্প হয় সেটা সমাজের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অর্থাৎ আমরা মানুষ সমাজবদ্ধ জীব, এবং আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু বারবার সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের কথাই বলছে। তাহলে আমাদের অপশান বিটা হচ্ছে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। মনোবিদগণের মতে বুদ্ধি, অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট ইন্টেলিজেন্স ইজ অপশান নিয়ন্ত্রণাধীন মানসিক ক্ষমতা, অর্জিত মানসিক ক্ষমতা, জন্মগত মানসিক ক্ষমতা, পরিমার্জিত মানসিক ক্ষমতা। ইংলিশে কন্ট্রোলড মেন্টাল এবিলিটি, অ্যাকোয়ার্ড মেন্টাল এবিলিটি, ইনেট মেন্টাল এবিলিটি, রিফাইন্ড মেন্টাল এবিলিটি। চারটে অপশান দেওয়া আছে এবং এই চারটে অপশানের উপর ভিত্তি করে আবার অপশান দেওয়া আছে এবিসিডি করে, স্মল এবিসিডিতে অপশান দেওয়া আছে। তোমরা একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি। অ্যান্সার বি মানে অর্থাৎ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি দুটো অপশান এখানে নেওয়া হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে অর্জিত মানসিক ক্ষমতা অর্থাৎ অ্যাকোয়ার্ড মেন্টাল এবিলিটি, এবং অপশান সিতে বলা হচ্ছে জন্মগত মানসিক ক্ষমতা, ইনেট মেন্টাল এবিলিটি। জন্মগত মানসিক ক্ষমতাটা এটাকে আমরা সহজাত মানসিক ক্ষমতাও আমরা বলতে পারি। প্রকৃতপক্ষে মনোবিদগণ কিন্তু বলে গেছেন বুদ্ধি হচ্ছে অর্জিত এবং সহজাত। প্রথমে সহজাত অবশ্যই, কারণ একটা মানসিক ক্ষমতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে এবং সেই মানসিক ক্ষমতাটা ধীরে ধীরে আবার পালিশ করা হয়, অর্থাৎ যেমন একটা ভোঁতা অস্ত্রে ধার দেওয়া হয়, ধার দিয়ে সেটাকে একেবারে সক্রিয় অস্ত্রে পরিণত করা হয়, তেমনি সেই সহজাত মানসিক ক্ষমতাকে আবার পলিশ করে সেটা যখন আরও ধারালো বুদ্ধি হয়ে ওঠে কোনো শিশুর, সেটা কিছুটা আবার অর্জিত হয়। তাই এটা জন্মগত এবং অর্জিত মনোবিদরা কিন্তু তাই বলে গেছেন। এটা হবে অপশান বি, অর্থাৎ অ্যাকোয়ার্ড মেন্টাল এবিলিটি এবং ইনেট মেন্টাল এবিলিটি। কেমন? নেক্সট প্রশ্ন, শিক্ষায় লিঙ্গ বৈষম্যের কারণ ধর্ম, পিতৃতান্ত্রিকতা, নারী বিদ্বেষ, সবকটি। রিজনস ফর জেন্ডার ডিসক্রিমিনেশন ইন এডুকেশন ইজ রিলিজিয়ান, প্যাট্রিয়ার্কি, মিসোগনমি, অল দি অ্যাবাভ। একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি।
এবারে অ্যান্সারে আসছি, দেখো বলা হচ্ছে অ্যান্সার ডি, অর্থাৎ এখানে সবগুলোই হবে, অর্থাৎ ধর্ম, পিতৃতান্ত্রিকতা, নারী বিদ্বেষ, অর্থাৎ রিলিজিয়ান, প্যাট্রিয়ার্কি এবং মিসোগনমি, এই তিনটে বিষয়ই কিন্তু আমাদের মধ্যে বা ব্যক্তির মধ্যে বারে বারে লিঙ্গ বৈষম্যের বিষয়টিকে জোর দিয়ে স্থাপন করে দিচ্ছে ব্যক্তির মনে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে আসি। অর্জিত ব্যক্তিগত বৈষম্য হলো সামাজিক, প্রাক্ষবিক, শিক্ষাগত, সাংস্কৃতিক। অ্যাকোয়ার্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইজ সোশ্যাল, ইমোশনাল, এডুকেশনাল, কালচারাল। এবারে তারপরে ফাইনাল অপশান দেওয়া আছে স্মল ABCD করে, একটু দেখে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসছি, বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ এ, সি এবং ডি। অর্থাৎ এ মানে কি, সামাজিক বা সোশ্যাল, সি অর্থাৎ শিক্ষাগত বা এডুকেশনাল, এবং ডি হচ্ছে সাংস্কৃতিক এবং কালচারাল। অর্থাৎ সামাজিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক, এই তিনটিই হচ্ছে অর্জিত ব্যক্তিগত বৈষম্য। প্রাক্ষবিকটা কোনোভাবেই এখানে আসবে না, মানে ইমোশনাল যেটা, এটা কোনোভাবেই আসবে না। যে ব্যক্তিগত বৈষম্যটা অর্জন করা হয় সেটা সমাজ থেকে অর্জিত হয়, শিক্ষা থেকে অর্জিত হয় এবং সংস্কৃতি থেকেই অর্জিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। কোনটি প্রাক্ষবিক বৈষম্যের উদাহরণ? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইমোশনাল ডিসক্রিমিনেশন? ঠিক, অপশান এতে দেখো কি বলা হচ্ছে, কাজের গতি, বি সেন্টিমেন্ট, সি কাজের শক্তি, ডি অবসাদ। ইংলিশে বলা হচ্ছে ওয়ার্ক স্পিড, সেন্টিমেন্ট, ওয়ার্ক এনার্জি, ডিপ্রেশন। একটু ভেবে নাও, তারপর আসছি অ্যান্সার। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ সেন্টিমেন্ট। প্রাক্ষবিক বৈষম্যটা আমরা ব্যক্তির সেন্টিমেন্ট দেখে আমরা বুঝতে পারি তাদের মধ্যে প্রাক্ষবিক বা ইমোশনাল ডিসক্রিমিনেশন আছে, প্রাক্ষবিক বৈষম্য আছে। অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে প্রক্ষোভের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেইটা লক্ষ্য করা যায় সেন্টিমেন্টের মাধ্যমে। ঠিক আছে, কার ইমোশন কেমন, কাজের গতি দেখে বোঝা যায় না, কাজের শক্তি দেখেও বোঝা যায় না, কিংবা কেউ যদি অবসাদে ভোগে সেটা দেখেও কিন্তু বোঝা যায় না, তার সেন্টিমেন্ট দেখে সেটা বোঝা যায়। তাই প্রাক্ষবিক বৈষম্যের উদাহরণ হলো সেন্টিমেন্ট। নেক্সট প্রশ্ন, কোনটি শিশুর অর্জিত ব্যক্তিগত বৈষম্য নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাকোয়ার্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ এ চাইল্ড? অর্জিত ব্যক্তিগত বৈষম্য নয়, ভালো করে প্রশ্নটা পড়বে, তারপরে কিন্তু অ্যান্সার করবে, মানে ভাববে। অ্যাকোয়ার্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হুইচ ইজ নট, এখানে বাংলাতে কি বলা হয়েছে দেখো, সামাজিক, দৈহিক, শিক্ষাগত, কৃষ্টিগত, সোশ্যাল, ফিজিক্যাল, এডুকেশনাল, কালচারাল। কোনটি শিশুর অর্জিত ব্যক্তিগত বৈষম্য নয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাকোয়ার্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ এ চাইল্ড? ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ দৈহিক। অর্থাৎ ব্যক্তির যেটা অর্জন করছে, যখন শিশু সামাজিক হচ্ছে তখন অর্জন করছে, যখন শিক্ষা জগতে প্রবেশ করছে তখন অর্জন করছে, এবং যখন সংস্কৃতির জগতে প্রবেশ করছে তখন কিন্তু শিশুর ব্যক্তিগত যে বৈষম্যগুলো সেটা অর্জন করছে। কিন্তু দৈহিক যে বিষয়টা নিয়ে শিশু জন্মগ্রহণ করছে, দেহটা নিয়ে শিশু জন্মগ্রহণ করছে, এটা কিন্তু যদি সেই দৈহিক দিক থেকে কোনো বৈষম্য থাকে সেটা তাহলে শিশুর অবশ্যই সহজাত ব্যক্তিগত বৈষম্য। ঠিক আছে, ইনেট ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এটা। অর্থাৎ এখানে অর্জন তখনই করবে যখন একটা শিশু সামাজিক হবে, যখন একটা শিশু শিক্ষা জগতে প্রবেশ করবে, যখন একটা শিশু সংস্কৃতির জগতে প্রবেশ করবে। সংস্কৃতির ভিন্নতা, শিক্ষার পদ্ধতি থেকে এক কথায় শিক্ষা ব্যবস্থার ভিন্নতা এবং সামাজিক ব্যবস্থার ভিন্নতা, সেই ভিন্নতাই কিন্তু শিশুর মধ্যে ব্যক্তিগত বৈষম্য তৈরি করে দেবে। কেমন? নেক্সট, তাহলে এর অ্যান্সার হবে দৈহিক। দৈহিকটা হচ্ছে ব্যক্তিগত বৈষম্য নয়, এটি হচ্ছে সহজাত। নেক্সট, ব্যক্তিগত বৈষম্য বলতে বোঝায় ব্যক্তির ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রেফার্স টু দ্য ডিফারেন্সেস ইন দ্য, বাংলায় অপশান দেখো, সামগ্রিক বৈশিষ্ট্যের পার্থক্য, ব্যক্তির দৈহিক পার্থক্য, মানসিক পার্থক্য, প্রতিক্রিয়ার পার্থক্য। ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়াল, ফিজিক্যাল ডিফারেন্সেস ইন ইন্ডিভিজুয়ালস, মেন্টাল ডিফারেন্সেস ইন ইন্ডিভিজুয়ালস, ডিফারেন্সেস ইন রিয়াকশনস। ভেবে নাও, আবার অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে আসছি, বলা হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ সামগ্রিক বৈশিষ্ট্যের পার্থক্য। কেন? ব্যক্তির ব্যক্তিগত বৈষম্য, আচ্ছা,
এখানে ব্যক্তির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, একজন ব্যক্তির যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য বলতে তার সব রকম আচার আচরণ, তার বিশ্বাস, সব কিছু নিয়ে গড়ে উঠছে তার ব্যক্তিত্ব। তাহলে সেই ব্যক্তিত্বের বিষয়টা ব্যক্তির মধ্যে, তাহলে ব্যক্তিভেদে সেই ব্যক্তিত্বের পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে এরকম হতে পারে যে শুধুমাত্র দৈহিক পার্থক্যকে বোঝাবে না, শুধুমাত্র মানসিক পার্থক্যকে বোঝাবে না, বা শুধুমাত্র রিয়াকশান বা প্রতিক্রিয়ার পার্থক্যকে বোঝাবে না। তাহলে এখানে সব রকম চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়গুলো চলে আসবে। সব রকম আচার আচরণ, কথাবার্তা বলা, তার ধর্মীয় রীতিনীতি যে পালন করে, তার মূল্যবোধ, তার নৈতিকতা বোধ, এই ধরনের বিষয়গুলো সব মিলিয়ে কিন্তু ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় একজন ব্যক্তির সঙ্গে অপর কোনো ব্যক্তির। তাই ব্যক্তির ব্যক্তিগত বৈষম্য বলতে সেটা হচ্ছে সামগ্রিক বৈশিষ্ট্যের পার্থক্য। কেমন? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস মেনলি রেফার্স দ্য ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়াল। অপশন এ। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে শিশুর মেজাজগত পার্থক্য হলো ব্যক্তিত্বের পার্থক্য, সামাজিক পার্থক্য, বুদ্ধিগত পার্থক্য, কৃষ্টিগত পার্থক্য। চাইল্ড মুড ডিফারেন্সেস আর, মানে শিশুর যে মেজাজ, মুড, তার যে একটা পার্থক্য লক্ষ্য যায়, সেটা কি? পার্সোনালিটি ডিফারেন্সেস, সোশ্যাল ডিফারেন্সেস, ইন্টেলেকচুয়াল ডিফারেন্সেস, কালচারাল ডিফারেন্সেস। একটু ভেবে নাও, তারপর অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলছে অ্যান্সার এ, অর্থাৎ শিশুর মেজাজ কেমন হবে তার ব্যক্তিত্বের উপরই নির্ভর করবে। তার ব্যক্তিত্বের মধ্যেই এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা তার মেজাজের মধ্যেও পার্থক্য এনে দেবে। বুদ্ধির দিক থেকেও সেটা আসবে না, কৃষ্টি অর্থাৎ সংস্কৃতির দিক থেকেও আসবে না, সামাজিক দিক থেকেও আসবে, অর্থাৎ সোশ্যালের দিক থেকেও আসবে না, ইন্টেলেকচুয়ালের দিক থেকেও আসবে না, কালচারালের দিক থেকেও আসবে। তাহলে মেজাজগত পার্থক্যটা মেনলি ব্যক্তিত্বের পার্থক্যের উপরও নির্ভর করে, তাই এখানে অপশানটা হবে ব্যক্তিত্বের পার্থক্য। কার ব্যক্তিত্ব কেমন সেটা তার মুড দেখলেই সেটা বোঝা যায় শিশুর ক্ষেত্রে। শিশু কেন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। কেমন? তাহলে আজ এই পর্যন্ত আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে নিলাম। প্রশ্নগুলো কেন অ্যান্সার, কোন অপশান ঠিক হচ্ছে, কেন ঠিক হচ্ছে, এই বিষয়গুলো ভালো করে বুঝবে। একবার বুঝতে না পারলে বারবার শুনবে। তা সত্ত্বেও যদি কোনো বোঝার অসুবিধে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বুঝিয়ে দেবো আবার, যদি কোনো কনফিউশন থেকে থাকে। ঠিক আছে? আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে, পরবর্তী সিটিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আবার তোমাদের সঙ্গে পরের ক্লাসে আমি আসছি। তোমরা ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও টেটের জন্য, এবং ভালো স্কোর করে কোয়ালিফাই করতে হবে। এই টার্গেট নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের সবসময় সঙ্গে আছি। আশা করি কোশ্চেন অ্যান্সারগুলো ভালো লাগছে এবং ভালো লাগবেও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী সিটিপি এমসিকিউ প্র্যাকটিস সেটের আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে বন্ধুরা উপকৃত হতে পারে। কেমন? আজ এই পর্যন্ত।